উপস্থিত সবাই চমকালো। বিস্ময়পূর্ণ দৃষ্টিতে এক চোখে তাকালো সদর দরজার পানে। দেখা মিলল তুর্যের। শরীরে জড়ানো কালো শার্টের হাতাটা গোটাতে গোটাতে ভেতরে এলো। ছেলেটা আশেপাশে একবার তাকিয়ে পিঠার পানে সাথে সাথে থমকে গেল। হৃদস্পন্দন গাঢ় হলো মুহূর্তেই। কালো শাড়িতে কি সুন্দর লাগছে মেয়েটাকে। মুখে কোনো সাজ নেই। গায়ের রংটা উজ্জ্বল শ্যামবর্ণা, অর্থাৎ তুর্যের গায়ের রঙের তুলনায় বেশ চাপা। তবুও মেয়েটাকে যেন পরীর ন্যায় মনে হচ্ছে তুর্যের নিকট। ছেলেটার দৃষ্টি মুগ্ধ হলো। কিঞ্চিত সময় নিয়ে বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। অমনি একটু আগে ঠান্ডা হওয়া মেজাজটা চটে গেল আবারও। এদের কি সাহস! তার দেওয়া শাড়ি পরিয়ে তার বউকেই অন্য পাত্রপক্ষের সম্মুখে বসিয়েছে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে একটু তুর্য শান্ত করলো নিজেকে। তারপর গিয়ে দাঁড়ালো সোফায় বসা পাত্রপক্ষের পাশে। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সকলের প্রাণে। তাকিয়ে পাত্রপক্ষের সাথে আসা দুই প্রবীণ পুরুষকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, একটু চেপে বসুন। আমার ছোটোখাটো দেহটা নিয়ে আপনাদের মধ্যে একটু বসার স্থান দিন। প্রবীণ পুরুষ দুইজন ভরকে গেলেন তুর্যের কথায়। এই ছেলে এবার কি? আর হঠাৎ সেই কেন এমন কথায় নেমে পড়েছে? জোরপূর্বক হাসলেন একজন প্রবীণ। একটু স্বরে বললেন, বসো বাবা। এই পর্যায়ে আবার চুপ থাকতে পারলেন না পলাশ শিকদার। কণ্ঠে ক্রোধ এঁটে বললেন, এসব কেমন ধরনের অসভ্যতম? আর তুমি বা এখানে কেন এসেছো? তো সে পাত্তা দিল না পলাশ শিকদারের কথায়। যে বসে পড়লো সোফার ফাঁকে স্থানে। শার্টের গলার কাছে দুটো বাটন খুলে গা এলিয়ে দিল সোফার সাথে। নাক মুখ কুচকে বলল, কি গরম! মনে হচ্ছে এখনই ডিমের মতো সিদ্ধ হয়ে যাব। থমকালো তুর্য। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, এত বছর রাজাকারি করে জীবনে কি করেছেন শ্বশুর মশাই? পথে ঘাটে 2-4টা এসি লাগিয়ে রাখতে পারলেন না? আপনি জানতেন না এই পথে আপনার মেয়ের জামাই আসবে, তার গরম লাগতে পারে? পলাশ শিকদার দাঁতে দাঁত চাপলেন। কটমট করে বললেন, চুপ থাকো বেয়াদব ছেলে। আর তুমি এখানে কেন এসেছো? আমার বাড়িতে পাড়াগা সাহস তোমাকে কে দিয়েছে? তুর্য অবাক হওয়ার ভান ধরল। বিস্ময় ভরা কণ্ঠে বলল, সে কি শ্বশুর মশাই, এসব কী ধরনের কথাবার্তা বলছেন? আমার বউয়ের বিয়ে আর আমি আসবো না, সে কখনো হয় নাকি? কথাটা বলতে চোখ মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল তুর্য। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তবে আমার বউয়ের বিয়েতে আমাকে দাওয়াত না করায় আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি শ্বশুর মশাই। এই কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। পিয়াস এবং পিয়াল উপস্থিত ছিল এই স্থানে। তুর্যের হঠাৎ আগমন এবং এমন অদ্ভুত বাক্যে খেপে গেল দুই ভাই। পিয়াস শক্ত কণ্ঠে বলল, এইসব কেমন ধরনের বেয়াদবি? এটা ভদ্রবাড়ি, ভদ্রভাবে কথা বল। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পিয়াসের পানে। হেয়ালিপূর্ণ কণ্ঠে বলল, এটা ভদ্রবাড়ি? ও, আমার জানা ছিল না। থমকালো ছেলেটা। চোখ মুখ শক্ত করে আবার বলল, তা ভদ্রবাড়ির মেয়েদের বুঝি তালাকি না অন্যত্র বিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়? স্বামী জীবিত থাকতেও অন্য পাত্রপক্ষের সম্মুখে বসানো হয় রূপ দেখানোর জন্য? তুর্যের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই তার কথার উত্তর দিলেন পলাশ শিকদার। তাচ্ছিল্য করে বললেন, স্বামী জীবিত অথচ স্ত্রীর কোনো খোঁজ খবর রাখেনি টানা 7 বছর। স্ত্রী বেঁচে আছে কিনা কি মরে গেছে একটা বড় জানার প্রয়োজন বোধ করনি। তাকে কি আদৌ স্বামীর কাতারে ফেলা যায়? তুর্যের কণ্ঠ নরম হয়ে এলো। অপরাধীর কণ্ঠে বলল, আমি জানি আমি ভুল করেছি, তার জন্য আমি আপনাদের এবং পৃথার নিকট ক্ষমা প্রার্থী। তবে এখন সেই ভুলটা শুধরে নিতে চাইছি, স্ত্রীকে আপন করে নিতে চাইছি। দয়া করে আপনারা আমার ভুল শুধরানোর জন্য একটা সুযোগ অন্তত দিন। পৃথা তখন চুপচাপ শুনছিল সবটা। বোঝার চেষ্টা করছিল, কিন্তু এদের এক একজনের এক এক স্থান থেকে এক এক ধরনের কথাই বোধগম্য হচ্ছিল না কিছুই। তার মধ্যে আবার তুর্য কি বলল? সে পৃথার নিকট ক্ষমা প্রার্থী, আবার স্ত্রীকে আপন করে নিতে চাইছে। এ পর্যায়ে মেয়েটা আর নিজের ধৈর্য রাখতে পারল না। উঠে দাঁড়ালো মেয়েটা। অধৈর্য কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে? কেউ একটু বলবে আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। পৃথার কথা শুনে তার পানে তাকালেন সবাই। হঠাৎ তুর্যের আগমনে তো তারা সবাই পৃথার ভুলেই বসেছিল। মেয়েটা নিশ্চয়ই সবটা শুনে নিয়েছে, আর লুকালো কেন না কিছু। হয়তো লুকানোটাও ঠিক হবে না। পলাশ শিকদার হাত রাখলেন মেয়ের মাথায়। শান্ত কণ্ঠে বললেন, তোর জীবনের অনেক কথাই এখনো তোর অজানা। আমরা এতদিন লুকিয়ে রেখেছিলাম, জানতে দিইনি তোকে। ভেবেছিলাম সবটা জানলে তুই হয়তো ভেঙে পড়বি, মেনে নিতে পারবি না। আর তাছাড়া তখন তুর্যের ফিরে আসারও সম্ভাবনা ছিল না।
তাই জানায়নি। কিন্তু আজ মনে হচ্ছে তোকে সবটা জানানো উচিত তোর জীবনে, সুতরাং তোর জীবনে ঘটে যাওয়া সবকিছু জানার অধিকার তোর আছে। থামলেন পলাশ শিকদার। মেয়ের মাথায় হাত রাখতেই বলতে শুরু করলেন। ছোটবেলা থেকেই তুর্যের মা এবং তোর মা ভীষণ ভালো বান্ধবী ছিলেন। আবার আবার তাদের বিয়ে হয়েছিল প্রায় পাশাপাশি স্থানে। তুর্যদের বাড়ি এবং আমাদের বাড়ি কাছাকাছি ছিল। আমাদের পূর্বপুরুষের ভিটে রাজশাহীতে হলেও আমরা বাসিন্দা ছিলাম রাজধানী ঢাকার। তুর্যের বাবা মায়ের বিয়েতেই তোর মাকে আমি প্রথম দেখেছিলাম। তারপরে আর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, আর তারপরেই বিয়ে। এটুকু বলে আবার থমকালেন পলাশ শিকদার। একটু সময় নিয়ে বলতে শুরু করলেন। পাশাপাশি বিয়ে হওয়ায় ধরুন তোর মা এবং তুর্যের মায়ের বন্ধুত্বটা আরও গাঢ় হয়ে উঠেছিল। তারা দুজনেই চেয়েছিল তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে এই সম্পর্কটা আরও মজবুত করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তুর্যের মা তাওমিয়া এবং তোর মা দুজনেই প্রথমে সন্তান ছেলে হয়। এরপরে আবারও তারা অধীর আগ্রহ অপেক্ষা করতে শুরু করেন দ্বিতীয় সন্তানের। কিন্তু এবারও দুজনের পুত্র সন্তানের জননী হয়। তৃতীয়বারের বেলায় তাওমিয়া আবারও পুত্র সন্তানের জন্ম দিলেও আমাদের কোলে আলো করে তুই এসেছিলি। তাওমিনা তখনই বলে লেগেছিলেন তোকে তার বড় ছেলে তুর্যের বউ করে নেবে। আমি তখন তোরা তুর্যের বয়সের পার্থক্য কথা ভেবে বিষয়টা মানেনি। তারপর আর এই নিয়ে কথা ওঠেনি। কিন্তু সমস্যা বাঁধল যখন তোর বয়স 10 হলে, তখন তুর্য 20 বছরের এক তরতাজা খামখেয়ালি যুবক। তার ঠিকই যা ইচ্ছে হয় সে তাই করে বেড়ায়। এখানে যেখানে মারামারি, নেতাগিরি, বন্ধুদের সাথে আড্ডা, সভা সমাবেশ, সব স্থানে তুর্যের নাম। অল্প বয়সে এলাকায় ছোটোখাটো এক নেতা হয়ে উঠেছিল সে। তাওমিনার ভয় বাড়ে। ছেলের এমন বকে যাওয়াকে মেনে নিতে না পেরে সিদ্ধান্ত নেন বিয়ে দেবেন ছেলেকে ঘরমুখে করতে, এছাড়া নাকি আর উপায় নেই। আমার কাছে তোর হাত চেয়ে বসে তখন আমিও তুর্যকে বকে যাওয়ার স্বভাব এবং তোদের বয়সের পার্থক্য ভেবে তার প্রস্তাবে সরাসরি না করে দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তাওমিনার অনুরোধ এবং তোর মায়ের কান্নাকাটিতে নিজের সিদ্ধান্ত অটল থাকতে পারেনি। তোর মাত্র 10 বছর বয়সে এক প্রকার গোপনেই তোদের বিয়ে দিয়ে দিয়েছিলাম তুর্যের সাথে। কিন্তু সেই কর্মটাই ছিল আমার জীবনের চরম ভুল। তুর্য তোকে মেনে নেননি। বিয়ের আসরেই তোর মুখ না দেখেই তোকে ত্যাগ করে চলে গেছিল। তারপর আমরা অনেক চেষ্টা করেছিলাম তুর্যের সাথে যোগাযোগ করার, সবটা ঠিক করার, কিন্তু সে করেনি। ধীরে ধীরে বিষয়টা লোক জানাজানি হতে শুরু করলো। ফলস্বরূপ সমাজে তোর গায়েও একটু একটু করে কলঙ্ক দাগ লাগতে শুরু করেছিল। ছোটবেলা তারা তোকে ছাড়া দেয়নি মা। অনেকেই কথা তুলেছিল টাকার লোভে তুর্যের সাথে তোর বিয়ে দিয়ে দিছি। অথচ তুর্যদের থেকে অর্থবিত্তে কোনো অংশেই কম ছিলাম না আমরা। শুরু হলো সমাজে তোকে হেই প্রতিনিধিত্ব করা। যে অল্প সংখ্যক আশেপাশের মানুষ তুর্য আর তোর বিয়েটা সম্পর্কে জানলো, তারা দিন দিন হেই করতে শুরু করলো। তোকে যা বাবা হিসেবে আমি মানতে পারছিলাম না। আর আমি এও চাইনি আমার ভুলের কারণে তোর শৈশব নষ্ট হোক, তুই সবটা জেনে ভেঙে পড়িস। তাই পুরোপুরিভাবে লোক জানাজানি হওয়ার আগেই তোদের নিয়ে এলাকা ছেড়েছি আমি। ঘাঁটি কেটেছি রাজশাহীতে। পৃথা সবটা শুনলো মনোযোগ দিয়ে। আখিদয় ভরে উঠল মেয়েটা। এখন তার কাছে সবটা পরিষ্কার। তুর্য কেন তার ঠিকানা খুঁজেছিল, কেন এতদিন তার সম্মুখে প্রেমময় বাক্য আওড়াতো, সবটা পরিষ্কার। কিন্তু এই পুরুষ তো তাকে ছেড়ে গিয়েছিল, ত্যাগ করেছিল। পৃথা যে নিজের 10 বছর বয়সে বিয়ের কথা মনে ছিল না তা নয়, ঠিকই মনে ছিল। কিন্তু যখনই বাবা মায়ের কাছে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতো, তারা বলেছে ওটা পুতুল বিয়ে ছিল। পুতুল তো কথা বলতে পারে না, তাই পুতুলের হয়ে তাকে কবুল বলানো হয়েছিল। পৃথাও আর সে বিষয়ে ততটা মাথা ঘামায়নি। তার মাথাতে একবারের জন্য এই চিন্তা আসেনি তার মা বাবা তাকে মাত্র 10 বছর বয়সে বিয়ের পিঁড়িতে তুলে দিয়েছিল। পৃথার অজান্তেই তার জীবনে এত কিছু ঘটে গেল, বিয়ে হলো, স্বামী ত্যাগী হলো, অথচ সে জানতেই পারল না। সবাই মিলে তাকে ঠকিয়েছে। বাবা মা নিজেদের সম্পর্ক অটুট রাখার জন্য 10 বছরের এক মেয়েকে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। আর যার সাথে বিয়ে দিয়েছিল সেই পুরুষটাও শুধুমাত্র নিজের কথা ভেবে ত্যাগ করে ঠেলে দিয়েছিল অন্ধকারে। কেউ তার কথা ভাবেনি একটা বারের জন্য। সে যার নিজের সাথে শুধুমাত্র ব্যবহার করেছে পৃথাকে। মেয়েটার ভাবনার মধ্যে শোনা গেল তুর্যের কণ্ঠস্বর। অপরাধী কণ্ঠে বলল, আমি আমার কর্মের জন্য অনুতপ্ত। আমি পৃথাকে ছেড়ে গিয়ে বুঝেছি আমি কতটা ভুল করেছি। ধীরে ধীরে ভীষণ বাজেভাবে আটকে গেছি ওর মায়ায়। আমি ভালোবেসে ফেলেছি পৃথাকে, তাই তো আবারও ছুটে এসেছি ওকে ফিরিয়ে নিতে। পৃথা পেছনে ঘুরে তাকালো তুর্যের পানে, তাচ্ছিল্য হাসি হেসে বলল, আপনি আমাকে ছেড়ে গিয়ে বুঝলেন আমাকে ভালোবেসে ফেলেছেন। আমার বাবা মা বুঝলো তারা ভুল করেছেন। আফসোস, শুধুমাত্র আমিই বুঝলাম না। আমার অগোচরে আমার কাছের মানুষগুলোর নিকট
তাদের সম্পর্ক রক্ষায়, স্বার্থ রক্ষায় আমি ভীষণ বাজেভাবে ঠকে গেছি। তুর্য এগিয়ে এসে দাঁড়ালো পৃথার সম্মুখে, কিছুটা অস্থির কণ্ঠে বলল, আমি ভুল করেছি, এর জন্য তুমি আমাকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে পারো, কিন্তু তাই বলে ঠকবাজ উপাধি দিতে পারো না। আমি তোমাকে ঠকাইনি। তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার আর আমার বিয়ের সময়ে আমার বয়স ছিল 20 বছর আর তোমার মাত্র 10। একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে যদি জোর জবরদস্তি করে তেজপুত্র করার হুমকি দিয়ে মাত্র 10 বছর বয়সী এক শিশু কন্যার বিয়ে দেওয়া হয়, তবে ওই যুবকের এমন প্রতিক্রিয়া কিংবা রাগ করাটা কি অস্বাভাবিক কিছু? আমার স্থানে তুমি থাকলে কি করতে? প্রশ্নটা না হয় নিজেকেই করো। পৃথা দৃষ্টি শীতল হলো, বুঝল সে ওই বয়সে তুর্য তাকে মেনে নেওয়া সম্ভব ছিল না। তুর্যের স্থানে থাকলে হয়তো সেও মেনে নিত না, কিন্তু পরের 7 বছর ভালোবাসলে সেই 7 বছরে কেন ফিরে এলো না? কেন একটা বার খোঁজ নিল না? এত বছর পর এসেছে ভালোবাসার দাবি নিয়ে। হতে পারত এত বছরে পৃথা অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, অন্য কারো মায়ায় আবদ্ধ হয়েছে। যদিও ভাগ্যগুণে এসবের কিছুই হয়নি, কিন্তু হতেও পারতো। আচ্ছা, এত বছর পর তুর্যকে সত্যিই ভালোবেসে তার কাছে ফিরে এসেছে, নাকি এর পেছনেও কোনো স্বার্থ আছে? হতেই পারে স্বার্থ আছে। এই মুহূর্তে কাউকেই আর বিশ্বাস হচ্ছে না পৃথার। মেয়েটা তপ্ত নিঃশ্বাস ফেল, ঠান্ডা কণ্ঠেই বলল, আমাদের সংসার হয়নি, একসাথে থাকা হয়নি, গভীর প্রণয়ে নিজেদের সিক্ত করা হয়নি। আর এত বছরে আমাদের মাঝের এই বয়সে সেই বয়সের পার্থক্যটাও কিন্তু ঘুচে যায়নি। সেদিন যেহেতু আমাদের বয়সের পার্থক্যের কারণে আপনি আমাকে মেনে নিতে পারেননি, বিয়ের আসরেই ত্যাগ করেছিলেন, সেহেতু আজও মেনে নিতে পারার কথা নয়। তার চেয়ে বরং তালাক দিয়ে দিন আমাকে, মুক্ত হয়ে যান এমন অনিশ্চিত তেতো একটি সম্পর্ক থেকে। তুর্য অস্থির হলো। ঠিক এই ভয়টাই সে পেয়েছিল এতদিন, যার দরুন একটু সময় নিয়ে আগে পৃথার মনে নিজের ভালোবাসা সৃষ্টি করতে চেয়েছিল, তারপরে ধীরে ধীরে সবটা বুঝিয়ে বলতে চেয়েছিল। কিন্তু রাজাকার শ্বশুরটা আর তা হতে দিল না। মাঝখান থেকে একটা শিয়াল জোগাড় করে তার কাছে বেচে দিতে চাইলো তার মুরগির বাচ্চার মতো ছোট্ট বউটাকে। তুর্য আরেকটু এগিয়ে গেল পৃথার পানে, মেয়েটার এক হাত টেনে পুড়ে নিল নিজের 2 হাতের ভাঁজে, ব্যাকুল কণ্ঠে বলল, এমন কথা বলো না পৃথা, আমি তোমাকে কখনো তালাক দেব না, মরে গেলেও না। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। পৃথা তুর্যের হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছড়িয়ে নিল, তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তা এই 7 বছর আপনার ভালোবাসা কোথায় ছিল? বিয়ের আসরে আমাকে ত্যাগ করার কথা না হয় বাদই দিলাম, ধরে নিলাম আপনি পরিস্থিতির শিকার, কিন্তু পরের 7 বছর আমি না হয় বিয়ের সময় ছোট ছিলাম, আপনার সাথে সংসার করার বয়স হয়নি, তাই বলে কি একটু খোঁজ নিতে পারেন সেইটুকু বয়সও আমার ছিল না? আমি মানছি আমি ভুল করেছি, আমি নিজের অনুভূতি বুঝতে দেরি করেছি। আর তারপর এইটুকু বলে থামতে হলো তুর্যকে। পিয়াল তেড়ে এসে সম্মুখে দাঁড়ালো, তার ক্রোধান্বিত কণ্ঠে বলল, আমি তো এটাই বুঝতে পারছি না, এটাকে এখনো এখানে কেন সহ্য করা হচ্ছে? এটাকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তুর্যের দৃষ্টি কঠিন হলো, আগের কথা ভুলে শক্ত কণ্ঠে সে বলল, তোদের বাড়িতে আমি থাকতেও আসিনি। রাজাকার আলবদর আল শামসদের সাথে ভালো মানুষেরা একসাথে এক ছাদের তলায় থাকে বলে শুনেছিস কখনো? আমি এসেছি আমার বউ নিতে। আমার বউকে আমাকে দিয়ে দে, আমি চলে যাই। পিয়াস তেড়ে এলো, 2 হাতে তুর্যের শার্টের কলার চেপে ধরে বলল, কিসের বউ? 7 বছর আগে ছেড়ে যাওয়ার সময় বইয়ের কথা স্মরণে ছিল না তোর? তারপর এত বছরেও তো বইয়ের কথা স্মরণে আসেনি। এখন এসেছিস নাটক করতে? বের হ আমাদের বাড়ি থেকে। তুর্যের চোখ মুখ শক্ত হলো, শক্ত হাতে সে নিজের কলার থেকে হাত ছাড়িয়ে দিল পিয়াসের, দাঁতে দাঁত চেপে বলল, আমার বউকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। অনেক সময় ব্যয় করেছি, আর নয়, প্রয়োজনে যুদ্ধ করব, পুলিশ ডাকবো, তারপর বউকে সাথে নেব। তবুও বউ ছাড়া এক পাও নড়ব না আমি। এতক্ষণ মুখ খুললেও পলাশ শিকদার থমথমে কণ্ঠে বললেন, তোমাদের বিয়েটা আইনত বৈধ নয়। বিয়ের সময়ে তোমার বয়স 20 হলেও পিতা ছিল নাবালিকা এক শিশু কন্যা, আর বিয়ের তেমন ডকুমেন্টও নেই। পুলিশের নিকট গেলে তোমাকে ঝামেলা পড়তে হবে, হয়তো পিতাকে ছেড়েও দিতে হবে।
তুর্য বাঁকা হাসলো, পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, তুর্য আর তুর্যের ভাইয়েরা কখনো কাঁচা করে না। আমি সেদিন ক্রোধের বশে বিয়েতে কোনো উৎসাহ না দেখালেও আমার ভাইয়েরা বিয়ের প্রতিটি মুহূর্তের ভিডিও রেকর্ড করে রেখেছিল। পুলিশের কাছে আমার বিয়ের প্রমাণ দিতে একটা মুহূর্ত সময় লাগবে না। আর বাকি রইল ঝামেলায় পড়া। তা আমি ঝামেলায় পড়লে আপনারাও পড়বেন। একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অপরাধে এই বুড়ো বয়সে জেলের ঘানি টানতে হবে। পিয়াল তেতে উঠল, গলা বাড়িয়ে বলল, ভয় দেখাচ্ছিস? দেখা, তবু আমার বোনকে তোর সাথে যেতে দেব না। তুর্য বলতে চাইলো কিছু, কিন্তু সে কিছু বলার আগেই পৃথা বেশ ঠান্ডা কণ্ঠে বলল, কিন্তু আমি যাব। উপস্থিত সবাই অবাক হলো পৃথার কথায়। প্রিয়াস চকিত কণ্ঠে বলল, কি বলছিস এইসব তুই? মাথা ঠিক আছে তো? এই ছেলেটার সাথে তুই যেতে রাজি হচ্ছিস, যে কিনা 7 বছর আগে বিয়ের আসরে তোকে ত্যাগ করেছিল? পিয়াসের কথার মধ্যেই পিয়াল বলল, যে পুরুষ তোর কথা একটা বারের জন্য ভাবেনি, বিয়ের আসরে তোকে ছেড়ে গিয়েছিল, তার সাথে তুই যাবি? পৃথা বাবা মায়ের পানে তাকালো একবার, চাপা নিঃশ্বাস ফেলে বলল, তা তো আমার পরিবারও আমার কথা ভাবেনি। ভাবলে কি আর নিজেদের সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে মাত্র 10 বছরের এক নাবালিকা কন্যাকে বিয়ে দিতে পারতো? থামলো পৃথা, আবার বলল, বাবা মা 10 বছর বয়সে বিয়ে তো আমাকে সংসার করার উদ্দেশ্যেই দিয়েছিলেন। সে তো আমার কপাল ভালো ছিল বলে ওই বয়সে সংসারের ঘানি টানতে হয়নি। এখন যখন সুযোগ পেয়েছি তখন না হয় বাবা মায়ের ইচ্ছেকেই প্রাধান্য দেই, সংসার করি। সুফিয়া বেগম পলাশ শিকদার বেশ ভালোভাবে বুঝলেন মেয়ে তাদের উপর অভিমান জমেছে বেশ, আর সেই অভিমান থেকেই এসব কথা বলছে মেয়েটা। সুফিয়া বেগম এগিয়ে এলেন মেয়ের পানে, মেয়েকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, তুই আমাদের ভুল বুঝিস না মা। হ্যাঁ, আমরা তুর্জয়ের পরিবারের সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য তোকে তুর্জয়ের সাথে বিয়ে দিয়েছিলাম, ঠিক, কিন্তু তাই তো সংসার করার কথা ছিল না। আমাদের দুই পক্ষের মধ্যে কথা হয়েছিল বিয়ে হলেও তখনই ও বাড়িতে যাবি না তুই। তোর 18 বছর পূর্ণ হলে ধুমধাম করে তুলে নিবে তারা। পৃথা কণ্ঠের জোর বাড়ালো, শক্ত কণ্ঠে বলল, তাহলে বিয়েটাও না হয় 18 বছর হলেই দিতে। অল্প বয়সে ওই সময় বিয়েটা না দিলে তো আর আমার জীবনে এত সব ঘটনা ঘটতো না। আমরা ভয় পেয়েছিলাম বড় হয়ে তোরা যদি দুজন দুজনকে যদি না মানতে চাস, তাছাড়া তুর্জয়ও বকে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে বিয়েটা দিয়েছিলাম। পৃথা পূর্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, মলিন হেসে বলল, তোমরা তোমাদের সম্পর্ক গাঢ় করতে এতটাই তৎপর হলে যে বকে যাওয়া একটা ছেলের সাথে নিজের 10 বছরের শিশু কন্যার বিয়ে দিতেও দ্বিধাবোধ করলে না। আমি জানতাম মেয়ের বাবা মা মেয়ের বিয়ের ক্ষেত্রে বকে যাওয়া ছেলেদের এড়িয়ে চলে যায়। আমার বাবা মা উল্টো সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে বকে যাওয়া ছেলের হাতে মেয়েকে তুলে দিতে মরিয়া হয়ে উঠেছিল। আচ্ছা মা, আমার থেকে তোমাদের সম্পর্ক গাঢ় করার নিশ্চয়তাটা বেশি হয়ে গিয়েছিল তখন। সুফিয়া বেগম চুপ হয়ে গেলেন। যে পর্যায়ে মেয়ের কথার কোনো উত্তর দিতে পারল না তিনি। কি উত্তরই বা দেবে? সত্যিই ভুল করেছেন তারা, মেয়েটার সাথে অন্যায় করেছেন, যার জন্য মেয়ের জীবন আজ এত জটিলতা। পৃথা মায়ের চুপ হয়ে যাওয়া মুখপানে তাকিয়ে মলিন হাসলো, চোখ দুটো ভিজে উঠেছে তার। ভেজা চোখে সে এগিয়ে গেল তুর্যের পানে, নিজেকে শক্ত করে বলল, আমাকে নিয়ে চলুন আপনার সাথে। তুর্য এতক্ষণ চুপচাপ দেখছিল সবটা। পৃথা যে এত তাড়াতাড়ি তার সাথে যেতে রাজি হবে কল্পনাও করতে পারেনি। সে ভেবেছিল পৃথা তাকে ভুল বুঝবে, তাড়িয়ে দিবে, তারপর অনেক কাঠখড় পুড়িয়ে বউকে নিজের কাছে নিতে হবে। অথচ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। তাই তো সবটা শুনে একটু থম মেরে গিয়েছিল আর কি। তবে পৃথার কথা এবার ঘোর কাটল তুর্যের। আনন্দের সহিত নিজের হাত বাড়িয়ে ধরল পৃথার এক হাত, সম্মুখ পানে যেতে যেতে বলল, চলো। পিয়াস এবং পিয়াল উদ্যত হলো তুর্যকে আটকাতে। তারা জানে তাদের অভিমানী বোন পরিবারের ওপর অভিমান করে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই বলে তারা তো বোনকে এভাবে চলে যেতে দিতে পারে না। পিয়াস এবং পিয়াল তুর্য পৃথাকে আটকে যেতে নিলেই তাদের থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, ওদের যেতে দাও। পিয়াস এবং পিয়াল অবাক হলো। পিয়াস অবাক কণ্ঠেই বলল, তুর্য তো পৃথাকে নিয়ে চলে যাচ্ছে বাবা,
আর তুমিও ওদের আটকাতে বারণ করছো? পলাশ শিকদার কোনো উত্তর দিল না ছেলের প্রশ্নের। তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন তার আনা পাত্রপক্ষের পানে, যারা এতক্ষণ খুব নিকটভাবে দর্শকের ন্যায় দেখছিল সবটা। পলাশ শিকদার ঠান্ডা কণ্ঠে তাদের বললেন, আপনাদের কাজ শেষ নজরুল ভাই, আপনাদের ধন্যবাদ এখানে আসার জন্য। পাত্রপক্ষ নামধারী আসা জনমানবের মতো একজন বলল, আরে ঠিক আছে, আচ্ছা আমরা এখন আসি, আপনারা পারিবারিকভাবে মিটিয়ে নিন সবটা। কথাটা বলেই চলে গেল তারা। পিয়াস, পিয়াল এবং সুফিয়া বেগম অবাক হলেন। সুফিয়া বেগম অবাক কণ্ঠে শুধালেন, এসবের মানে কি? পলাশ শিকদার একবার তাকালেন বউ সন্তানের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি এতটাও নির্বোধ নয় যে আমি আমার তালাকিনা মেয়ের বিয়ে দেবো অন্যত্র। আমি শুধুমাত্র দেখতে চেয়েছিলাম তুর্য আমার মেয়ের জন্য কি করতে পারে। আমি জানতাম তুর্য এখানে আসবে। পিতার বিয়ের খবরটা ওর নিকট সুকৌশলে আমি নিজেই পাঠিয়েছিলাম, নয়তো ওর সাধ্য ছিল না কিছুই জানার, যেখানে তোমরা এই সবটা জেনেছিলে দুপুরে। কিন্তু বাবা, পলাশ শিকদার একবার তাকালেন স্ত্রী সন্তানদের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি আগে বলেছিলাম পিতার সাথে তুর্যের তালাকটা গোপনে করিয়ে দেবো, পিতাকে না জানিয়ে, কারণ আমি এই সম্পূর্ণ বিয়ের বিষয়টাই পিতার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমি চাইলেই কি ওদের গোপনে তালাক হয়ে যেত? স্ত্রীর অনুপস্থিতিতে তালাক দেওয়া বা স্ত্রীকে জানানো না হলে তালাক হয় না। তালাক দেওয়ার জন্য স্বামীকে অবশ্যই স্ত্রীর উপস্থিতিতে স্পষ্টভাবে 3 বার তালাক বলতে হবে। বিষয়টা নিয়ে এমনি সর্বদা চিন্তিত ছিলাম আমি। তার উপর তুর্য ফিরে এলো। সেদিন তুর্যকে তালাকের কথা বললেও তুর্য শক্ত কণ্ঠে নাকচ করে দিল। ওর কণ্ঠে আমি দৃঢ়তা অনুভব করেছিলাম। তোমরা বসে থাকলেও আমি বসে থাকিনি। ওর বিষয়ে সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে আমার মনে হয়েছিল ওকে একটা সুযোগ দেওয়ার উচিত। 7 বছর আগেও আমার মেয়েকে ত্যাগ করে ভুল করে, ঠিক আমরাও তো কম ভুল করিনি। তাছাড়া বিচ্ছেদ কোনো সমাধান হতে পারে না, ভুল তো আমাদেরও ছিল। অন্তত নিজেদের ভুলটাও শুধরে নিয়ে ছেলেকে মেয়ের ভবিষ্যৎ সুন্দর করে জন্য হলেও তুর্যকে একবার সুযোগ দেওয়া প্রয়োজন ছিল। সেই সুযোগটাই আমি তাকে দিয়েছি। থমকালেন পলাশ শিকদার, শক্ত কণ্ঠে বললেন, তবে ভেবো না ওই তুর্য চৌধুরীকে আমি এত সহজে ছেড়ে দেবো। 7 বছর আমার মেয়েকে অনুপস্থিতির জন্য মধ্যে রেখেছে, বিয়ের আসরে আমার মেয়েকে ত্যাগ করেছে। 7 বছর পরে এত সহজে অবশ্যই ওর পরীক্ষা শেষ করে নেওয়া না। আমি আমার মেয়েকে আবার কেড়ে নেওয়ার চেষ্টা করবো ওর থেকে। ও যদি ভালোবেসে থাকে তবে ভালোবাসার নারীকে ধরে রাখার দায়িত্ব ওর।